আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আলোচনাটা সিরিজ আলোচনাই হবে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ সংক্রান্ত বিষয়, তবে মেইন ফোকাস থাকবে সিজফায়ার নিয়ে। অবশ্যই সিজফায়ার মনে করি আমরা এই পৃথিবীর জন্য খুব ভালো একটি ঘটনা বা ভালো একটি সুসংবাদ। এই যুদ্ধের মাধ্যমে এই রাষ্ট্র, দুটি রাষ্ট্রের যুদ্ধ, বাট পৃথিবীর সমস্ত রাষ্ট্র যে জায়গাটা চলে যেত অর্থনৈতিক সামাজিক বা যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা ছিল, সেই জায়গা থেকে আমরা হয়তোবা বের হয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেই জায়গাটাই আমরা অপেক্ষা করতে হবে যে আমরা কোন জায়গায় যাচ্ছি। এখন আমরা বোঝার চেষ্টা করতে হবে যে আসলে সিজফায়ারটা কিভাবে এই আসলো বা এত দ্রুত কিভাবে আসলো, সেটাই বোঝার চেষ্টা। কারণ আমেরিকার 100 বছরের যদি ইতিহাস বা ইসরায়েলের 100 বছরের ইতিহাস যদি চিন্তা করি, এত দ্রুত মানে জয়লাভ ছাড়া, এত দ্রুত কোনো মীমাংসা ছাড়া যুদ্ধ বন্ধ হয়ে যাওয়া, সেটা আসলেই আমাদেরকে আলোচনার সামিল বলে মনে করি। আমরা আলোচনা করতে বাধ্য হচ্ছি যে আসলে এই বিষয়টা কিভাবে কাজ করেছে। দেখেন, এখনের বিশ্ব কিন্তু আসলে সেই জায়গায় নেই যে আমি গিয়ে যে কাউকে হামলা করব, যে কাউকে থেকে দখল করে ফেলবো। এটা হয়তো বা আজ থেকে 30, 40, 50 বছর আগে একটা বিষয় ছিল। এখন কিন্তু সেই বিষয়টা নেই। এখন সামরিকভাবে বেশ কিছু শক্তিশালী অবস্থান বিভিন্ন দেশে হয়েছে। সেক্ষেত্রে আমেরিকা একচ্ছত্রভাবে সেই হামলা চালানো বা দখল যে বিষয়টা, সেটা কিন্তু সহজে করতে পারবে না। সেই বিষয়টা পরিষ্কার আমাদের কাছে। তার থেকে বড় আরেকটা বিষয় কাজ করেছে, রাজনৈতিক বিষয়। যে আমেরিকা যে রাজনৈতিক বিষয়ে আমরা জানি যে রাজনৈতিকভাবে এই যুদ্ধের ব্যাপারে কেউ কোনোভাবে সম্মতি দিচ্ছিল না, বিরোধীরা তো দিচ্ছিল না, তা ইভেন রিপাবলিকানদের মধ্যেও এ ধরনের বলা যায় দ্বিমত ছিল। তুলসি গ্যাবেট, যিনি জাতীয় নিরাপত্তার প্রধান, তার সাথেও এক ধরনের বলা যায় যে দ্বিমত অথবা কথার ভ্যারিয়েশন আমরা দেখতে পেয়েছি, যা পূর্বের আলোচনায় আমরা সেগুলো করেছি। তো সেই জায়গা থেকে বোঝা যায় যে ট্রাম্প খুব বেশি একটা যে ভারসাম্যপূর্ণ অবস্থায় ছিল তার রাজনৈতিক জায়গা থেকে, দেশের রাজনীতি বা গণতান্ত্রিক দেশ হিসাবে গণতান্ত্রিকভাবে মানুষ তাদের জনগণের পক্ষ থেকেও কিন্তু সেই সাপোর্টটুকু পায়নি। কারণ আমেরিকানরা একদম ক্লিয়ার মেসেজ দিয়েছে যে এই ম্যাক্সিমাম আমেরিকানস এই ক্লিয়ার মেসেজ দিয়েছে এই আগ্রাসনটা তারা চায় না। বিশেষত যে বিষয়টা উঠে এসেছে যে ইসরায়েলের পক্ষ হয়ে কেন আমাদের দেশের অর্থ সম্পদ নষ্ট করব, অথবা আমাদের সৈন্য মারা যাবে, আমাদের অস্ত্র আমাদের ট্যাক্স দিয়ে কেনা যে অস্ত্র সেগুলো খরচ করা হবে, সেই বিষয়গুলো কিন্তু এবার এসছে। তো ট্রাম্প যদিও জোর করে যে সিদ্ধান্ত নিয়েছে যে পারমাণবিক স্থাপনায় হামলা করা, সেটা হয়তোবা তার নিজের জায়গা থেকে, নিজের একগমি জায়গা থেকে সেই বিষয়টা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা কিন্তু সে সমর্থন পায়নি তার দেশের থেকেও সেই জায়গাতে। কারণ সে যেহেতু রাজনীতি করে একটি দেশের প্রেসিডেন্ট, অবশ্যই তাকে সেই জায়গায় ফিরে যেতে হবে। তো সেই জায়গা থেকেই কিন্তু তার রাজনৈতিক একটি সিদ্ধান্ত এসছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্ট আসছে, তার 40,000 মার্কিন সেনা এবং তাদের বেশ মার্কিন নাগরিক রয়েছে মিডল ইস্টে। সেই জায়গা থেকে কিন্তু ইরানের একটি হুমকি ছিল যে প্রত্যেকটা মার্কিনই এখন বৈধ টার্গেট আমাদের। তো ইরানের এই বক্তব্যের পরও খুব ঘাবড়ে না গিয়েও হয়তোবা তারা অপেক্ষা করেছে যে ইরানের আসলে স্ট্রেংথের জায়গা কোথায়, সেই বিষয়ে তারা বোঝার চেষ্টা করেছে। কারণ ইসরায়েলের সাথে তারা তাদের স্ট্রেংথ কিন্তু দেখিয়ে ফেলেছে, একদম পরিষ্কারভাবে দেখিয়ে ফেলেছে। তো সেই জায়গা থেকে কিন্তু মোটামুটি বলা যায় যে ইরান সামরিক যে শক্তি, যে পাওয়ার বলা যায় যে তারা অর্জন করে ফেলেছে। তো সেই অবস্থান যদি আমরা চিন্তা করি, ইসরায়েল সেটা টের পেয়েছে এবং সেজন্যই বারবার ইসরায়েল মার্কিনীদেরকে এখানে জড়ানোর চেষ্টা করেছে। এবং মার্কিনীরা শেষ জায়গা পর্যন্ত অপেক্ষা করেছে। গতকাল রাতের আগ পর্যন্ত কাতারের সেনানিবাস, আমি বোঝানোর চেষ্টা করছি যে আমেরিকান যে সেনানিবাস তারা করেছে বা স্থাপনা করেছে, সামরিক স্থাপনা করেছে, সেই জায়গা এবং ইরাকের যে সামরিক স্থাপনা, সেই জায়গায় যে হামলার পরেই কিন্তু তারা এক ধরনের
ওই যে রাজনৈতিক ফেলিওর হওয়ার সুযোগ রয়েছে, অনেক সৈন্য মারা যাওয়ার সুযোগ রয়েছে, মধ্যপ্রাচ্যের যে আধিপত্য সে আধিপত্য হারানোর সুযোগ রয়েছে, সেই জায়গাগুলো চিন্তা করেই কিন্তু এই ধরনের একটি স্টেপ, খুব কুইক ডিসিশন নিতে আমেরিকা বাধ্য হয়েছে। কারণ আমেরিকা এতটুকু বুঝে গেছে যে এখন আর ওই জায়গা নেই যে আমি চাইলেই কাউকে আগ্রাসন করে ফেলবো, বা ইরাককে আমি যেভাবে করেছি ঠিক একই স্টাইলে আমি তাদেরকে শেষ করে দিব। কারণ ইরান পরিষ্কারভাবে বলেছে যে আমরা এখন আমাদের পূর্বের অবস্থা থেকে 10 গুণ বেশি শক্তিশালী, এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কিছু দুর্বলতা থাকলেও বলা যায় যে তারা যে আক্রমণ করেছে সেই ব্যাপারে তারা যথেষ্ট শক্তি প্রদর্শন করেছে। প্রতিরক্ষা ব্যবস্থায় তারা দুর্বলতার দিকগুলো আসলে পরিষ্কার হয়ে গেছে সবার কাছে, যে আসলে ইরানের প্রতিরক্ষা বেশ ল্যাকিংস রয়েছে। সেই জায়গাটা ইরানকে কাজ করতে হবে। এটা হয়তো ইরানের জন্য একটা লার্নিং, যে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা হয়তোবা তাদের দেশের সম্পদ এবং জনগণকে রক্ষা করতে পারবে না। হয়তোবা তারা ভালো মিসাইল, ভালো ব্যালিস্টিক মিসাইল বা উন্নত প্রযুক্তির মিসাইল তারা তৈরি করে ফেলেছে, কিন্তু এই জায়গা থেকে কিন্তু একটা রাষ্ট্রকে ধরে নিয়ে বা একটা রাষ্ট্রকে সামনে, বা যে ধরনের হুমকির মধ্যে তারা বসবাস করে, ইসরায়েল বা আমেরিকার যে হুমকিগুলোর মধ্যে তারা থাকে, সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, এটা আসলে খুবই দুর্বল অবস্থা তারা রয়েছে। এবং আরেকটা বিষয় যেটা বলতে হয় যে ইরান একটা প্রক্সি গেম খেলেছে। প্রক্সি গেম কিভাবে খেলেছে আমি বলি, সেটা হচ্ছে যে পারমাণবিক যে এরিয়াগুলো তারা দেখানো হয়েছে, সেগুলো হয়তোবা উপরের ইন্টারফেসগুলো আমরা দেখেছি বা এগুলো আমেরিকাকে বোঝানো হয়েছে। সেই জায়গা থেকে বলা যায় যে তাদের যে আন্ডারগ্রাউন্ড যে ইউরেনিয়ামের যে মজুদকরণগুলো আছে সেগুলো কিন্তু ওই জায়গাতেই নেই। বা আমি যদি ওই জায়গাটা যদি চিন্তা করি, যেখানে বম্বিং করেছে, যে জায়গাগুলো বম্বিং করা হয়েছে, সেই জায়গা থেকে তারা কিন্তু বিশাল বিশাল সুড়ঙ্গ করেছে, এবং সেই সুড়ঙ্গ দিয়ে ওই জায়গাটা হতে পারে, বাট সেখান থেকে তাদের ইউরেনিয়াম অথবা তাদের অস্ত্রাগার যেগুলো, সেগুলো কোথায় আছে সেটা আসলে আমেরিকা বা ইসরায়েলের পক্ষে এখনো বের করা সম্ভব হয়নি। তারা সেই প্রক্সি এরিয়াগুলো তৈরি করে তাদেরকে ফেলিয়েছে, এবং তাদেরকে আসলে বিজি করে রাখা হয়েছে। কারণ ইরান এই স্ট্র্যাটেজি তারা তৈরি করে এই জায়গাটা তৈরি করেছে। এবং এই পুরো বিষয়টা যখন আমেরিকা হামলা করলো, কোনো ইউরেনিয়ামের পাওয়া গেল না, রেডিয়েশন পাওয়া গেল না, প্লাস এটা নিয়ে ইরান খুব বেশি যে একটা বলা যায় যে আপসেট হয়ে গেছে। সেই আপসেটের জায়গাটা যখন তাদের সবার কাছে পরিষ্কার, তারা আবার অ্যাটাক করছে, তো এতটুকু ক্লিয়ার যে ইরানের আসলে কোনো ক্ষতি হয়নি। হয়তো বা কিছু দালান কোঠা ভেঙে পড়েছে, অথবা উপরের যে কাঠামো সেগুলো ভেঙে পড়েছে, কিন্তু ইরান কোনো দিক থেকে ভেঙে পড়ার সুযোগ তৈরি হয়নি, সেটা পরিষ্কার করে দিয়েছে ইরান। তো সে জায়গা থেকে ইরান যে কোন জায়গায় গিয়েছে সেটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কাছে পরিষ্কার। তারা এখন যদি তারা বলে যে হ্যাঁ আমরা এই অবস্থার মধ্যে আছি, আমরা পারছি না, আমাদের বন্ধ করো, বিষয়গুলো তো তারা বলতে পারবে না। কিন্তু কোনো না কোনো কৌশলগত জায়গা থেকে এই কথাগুলো বলতে হবে যে নো, এখন আর যুদ্ধ নয়, আমরা সিজফায়ার করছি, কি জন্য করছি সেগুলো আর বলবে না, কিন্তু আমি আপনি এগুলো বোঝার জন্য একটু মাথা খাটাতে হবে, এবং মাথা খাটালেই বোঝা যাবে যে আসলে আমরা সত্যিকার অর্থে কোন জায়গায় গিয়ে পড়েছি, আমেরিকা কোন বিপদে কোন জায়গাটার মধ্যে তৈরি করেছে, এবং তারা কোন জায়গায় পড়েছে, এবং কোন কোন খাতটা তার জন্য তৈরি হয়েছে, তারা কিন্তু বুঝে গেছে। কারণ তারা প্রথমে বুঝে গেছে যে আমরা হামলা করছি কিন্তু কোনো কিছু হচ্ছে না, এবং তারা পাল্টা হামলা করছে, যেটা কিনা তাদের জায়গা। কারণ ইরান একটা বিশাল এরিয়া, অনেক বড় জায়গা, তাদের জন্য কোনো বেশি একটা কঠিন বিষয় নয় এই হামলা। কয়টা জায়গায় হামলা করবে, কারণ একদম রুগ্ন একটি এরিয়া ইরান, পাহাড় পর্বতে ঘেরা, কয় জায়গায় তারা হামলা করবে। এবং ইসরায়েল ছোট একটি দেশ, এবং সেটাকে চাইলে আর 10 দিন থেকে 12 দিন যদি ইরান এভাবে চলতো, হয়তো ইসরায়েল বাধ্য হতো, হয়তো কান্নাকাটি করতো, কারণ ওখানে মানুষ বিরক্ত হয়ে গেছে। তো সেই জায়গা থেকে বলা যায় যে আমরা পরিষ্কার একটা মেসেজ যে ইরান, যদি আমি বলি, জয়লাভ করেছে। একদম পরিষ্কার মেসেজ, ইরান এই যুদ্ধে জয়লাভ করেছে। পশ্চিমারা বা ইসরায়েলদের যে ভণ্ডামি চতুরতা, সে চতুরতা পরিষ্কার হয়েছে মানুষের কাছে। তারা যতই গলাবাজি করুক, তাদেরও দুর্বলতা, ইসরায়েলের সমস্ত দুর্বলতা পরিষ্কার। এতদিন যে ফাঁকা কলসি বাজিয়েছে যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা খুব ধারালো, মজবুত,
এবং সেটা কেউ ভাঙতে পারবে না। সেটা পরিষ্কার হয়ে গেছে যে তোমরা আসলে অজেয় নয়, তোমাদেরকে চাইলে যে কোনো সময় ভেঙে দিতে পারে। এবং ওই মেসেজটা আমি বলতে চাই যে গতকালের আমি যে আলোচনা করেছি যে ইসরায়েলের আসলে ধ্বংস খুব কাছে, এতটুকু পরিষ্কার হয়েছে। এই তো ইরানের সাথে এই যুদ্ধ সংঘর্ষ যেটাই বলি না কেন হওয়ার মাধ্যমে ইরানের যে আক্রমণ তারা যে সামলাতে পারেনি, এবং তারা এতদিন যে মিথ্যার বুলি ছড়িয়েছে যে আমাদেরকে কেউ আক্রমণ করতে পারবে না, সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবং সেটাই বলা যাচ্ছে যে ইসরায়েলের ধ্বংস আসলে খুব কাছাকাছি চলে এসছে, এতটুকু আমি বলতে পারি। তো সিজফায়ার কেন হলো বা এটার পিছনে কারণ কি, মোটামুটি আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি যে এই জায়গাটা কোথায় যাচ্ছে। তবে আমাদেরকে আরো 2-3 দিন অপেক্ষা করতে হবে যে এই জায়গাটা আসলে কি স্থিতিশীল হয়েছে নাকি এখানেই শেষ হয়ে গেল বিষয়টা, সেটা বোঝার জন্য আরো 2-3 দিন লাগবে। তবে ইরানের কাছে এখানে যে লার্নিং, ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরেকটু আপগ্রেড করতে হবে এবং সেই জায়গাটাকে স্ট্রং করতে হবে। এবং আরেকটা বিষয় এখানে বেরোয় আসছে যে ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও যে এই অজেয়তা সেটা হারিয়েছে এবং তারা হয়তো আপগ্রেশন করবে, তবে আপগ্রেশন করার মাধ্যমে এই মিসাইলকে আটকানো সম্ভব না, সেই বিষয়টা আসলে পরিষ্কার হয়ে গেছে। তবে ইসরায়েল এবার এই আধিপত্য বিস্তারের বা যে জায়গাগুলো নিয়ে কথা বলা যে শুরু করেছিল সেগুলোর বিষয়ে কিন্তু ইসরায়েল এবার সাবধানতা অবলম্বন করবে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার মোটামুটি অবজারভেশন যেটা আমার, ইসরায়েলের ধ্বংস খুব বেশি দূরে নেই, সেই জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। কারণ ইরানের অবস্থান যে একা যে লড়েছে ইসরায়েল বা তথা আমেরিকার বিরুদ্ধে, সেই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে যে ইসরায়েলের যে একচ্ছত্রটা সেটা খুব বেশি দিন আর থাকবে না। এবং এটার যে দাপট, গাজার উপরে যে অত্যাচার, সে অত্যাচারের হয়তোবা শেষের দিকে আমরা চলে এসেছি, এই বিষয়টা মোটামুটি পরিষ্কার। তো আজকে এই আলোচনা আমি মনে করি আপনাদের কাছে আমি বলতে চাই যে আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে এই যুদ্ধ আর যেন না হয়। অনেক মানুষের মৃত্যু হচ্ছে, তো এগুলো আসলে কখনো সহ্য করার মতো নয়। তারপরে বলি, রাজনৈতিক খেলা হয়তো আজকে দিন এবং কালকে সকালটা পুরো ভিন্ন। আজকে গতকাল রাতের ঘটনা, আজকে রাতটা পুরো ভিন্নভাবে মানুষের সামনে আসে। সে প্রেক্ষাপট থেকে একটু জটিল যদিও বিষয়গুলো, তারপরও বলা কঠিন আমাদের এই জায়গা থেকে। তো আলোচনা কেমন লাগলো জানাবেন। ভবিষ্যতে আরো ভালো কিছু চিন্তা নির্ভর কথাবার্তা নিয়ে আপনাদের সামনে আসতে পারি, যেন এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য আপনারা আমার সাথে থাকবেন। সাথে থাকার জন্য প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করবেন। খারাপ লাগলেও বলবেন, আমার খারাপ লাগা থাকতেই পারে, খারাপ লাগলেও আমাকে বলবেন। যদি আমি আরো নিজেকে আরেকটু শুধরে নেওয়ার চেষ্টা করবো, যে জায়গাগুলো আমার ভুল হয়েছে, হয়তোবা ভুল থাকতেই পারে মানুষের। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো। আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।